জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী এসেছি আপনাদের সঙ্গে একটা জীবনের গল্প শেয়ার করব বলে। আমি হাতিবাগান গেছিলাম। হাতিবাগান জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। ফেরার পথে ওলা বুক করলাম। ওলাতে দেখলাম ড্রাইভারের নাম আসছে অতনু বিশ্বাস। তো মনেও পড়েনি, ড্রাইভারকে কল করলাম, দাদা আপনি কোথায় আছেন? বলল, ম্যাডাম আমি আপনার লোকেশনের কাছাকাছি এসে গেছি। আমি বললাম আচ্ছা। আমি দাঁড়িয়ে রইলাম, ট্যাক্সি চালক এলো, আমি বসলাম। আমার দিকে তাকিয়ে ট্যাক্সি চালক বলল, কিরে বর্ণালী, আমাকে চিনতে পারছিস না? আমি হকচকিয়ে গেলাম। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে দেখলাম কোনো মতেই চিনতে পারলাম না। তখন বলল, আমি তোর সঙ্গে পড়েছি রে। আমি বললাম, তাকিয়ে রইলাম। তখন বলল, চিনতে পারছিস না? আমি অতনু বিশ্বাস, ছোটবেলায় পড়েছি তোর সাথে। তারপরে মামার বাড়িতে এসে, বাবা মারা যাওয়ার পরে মামার বাড়িতে এসে বিরাটিতে থেকেছি। তারপরে আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। তারপর বললাম, হ্যাঁ আবছা আবছা মনে পড়ছে, কিন্তু সত্যি মনে পড়ছিল না। ও তো আমাকে দেখে আপ্লুত হয়ে গেছে খুব। বলল, কেমন আছিস তুই, কোথায় আছিস, ছেলে মেয়ে কটি, সব খবর নেওয়ার পরে আমি বললাম, তুই এখন এই গাড়িটা কি তোর? বলল, হ্যাঁ আমি MA পাস করার পরে কিছু টিউশনি করি আর ওলা চালাই। আমাকে বলল, তুই? আমি বললাম, আমি সেরকম বলবার মতো কিছু না। তখন ও বলল, জানিস পরশুদিন রাত্রিরে না একটা ঘটনা ঘটে গেছে, তোকে বলছি। আমি বললাম, বল। বলল, একজন বৃদ্ধ ভদ্রলোক উঠেছিলেন গাড়িতে। তারপরে উনি বললেন, তোমাকে 5,000 টাকা দেবো, আমাকে 5 জায়গায় নিয়ে যেতে হবে। আমি গেলাম। আমি বললাম, 5,000 টাকা কোথায় কোথায় বলুন। কাগজে লেখা ছিল, দিয়ে দিলেন। প্রথমে উনি গেলেন দর্জিপাড়ায়, একটা বাড়ির দিকে অনেকক্ষণ তাকিয়ে, পুরনো বাড়ির দিকে তাকিয়ে চলে এলেন। তারপরে গেলেন স্কটিশ চার্চ স্কুলে। সেখানে তার সামনের বেঞ্চিতে বসলেন, চুপচাপ মাঠের দিকে তাকিয়ে থাকলেন শূন্য রিক্ত দৃষ্টিতে। তারপরে এসে বললেন, চলো কফি হাউসে যাব। কফি হাউসে গেলেন, সেখানে কফি না চায়ের অর্ডার দিলেন। আমাকে বললেন, তুমি কি খাবে? আমি বললাম, আমি কিছু খাবো না। উনি চাটা নিলেন বটে, কিন্তু চায়ের কাপে হাতও লাগালেন না। উনি চাটা রেখে শূন্য দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছিলেন। কফি হাউস থেকে বেরোলেন, বেরিয়ে বললেন, জানো বাবা, এখানেই আমার মিতালির সাথে দেখা হয়েছিল 1969 সালে। তখন হয়তো তুমি জন্মাওনি। তখন অতনু বলল যে, হ্যাঁ আমি তো 71 সালে জন্মেছি। বৃদ্ধ চুপচাপ হয়ে গেলেন। 3টে জায়গা ঘোরা আছে, আর 2টো জায়গা তাকে যেতে হবে। তারপরে উনি চলে গেলেন
বললেন আমাকে একটু নিমতলা মহাশ্মশানে নিয়ে যাবে। তখন ছেলেটা, আমি তাকে নিয়ে গেলাম সেখানে। নিয়ে যেতে শ্মশানের কাছে গিয়ে একটা ফলকের ওখানে গিয়ে ঝরঝর করে কাঁদলেন। কাঁদার পরে কি বলছিলেন বিড়বিড় করে আমি শুনতে পারিনি। তারপরে উনি জানিস হঠাৎ কি হলো, 10 মিনিট ওখানে থেকে চলে এলেন। এসে তারপরে বললেন আমাকে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে নিয়ে চলো। নিয়ে গেলাম। যেতে যেতে অনেক গল্প করলেন তার শিক্ষকতার জীবন, তার বিবাহিত জীবন, তার সন্তানদের জীবন, সব কিছু বলে তিনি লাস্টে বললেন যে আমি ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলেছেন 6 মাসও হতে পারে, 6 দিনও হতে পারে, ঠিক নেই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যান। তো তুমি আমাকে এই শেষের দিনগুলো দেখিয়ে নিয়ে এলে, আমি তোমার কাছে কৃতজ্ঞ বাবা। বলে 5,000 নয় 6,000 টাকা উনি দিলেন। আমি বললাম না না দাদু, 6,000 টাকা আমার লাগবে না, আর এতটাও আমার লাগবে না। তখন উনি কাঁদতে কাঁদতে বললেন নাও বাবা, আমার তো কেউ নেই, ছেলেমেয়েরাও এত অভিমানী, ওরাও কথা বলে না, মিতালিও চলে গেছে, তুমি নাও। আর ওই যে বললাম আমি একটা কোমল হাত পেয়েছি যেটা আমাকে ঘুরিয়ে দেখালো, তুমি ছাড়া তো আমাকে কেউ আর এই আমার স্মৃতির জায়গাগুলো দেখাতো না। যে স্কুলে আমি পড়েছি, যে স্কুলে আমি আমার কর্মজীবন পেয়েছি, যেখানে আমার প্রেম শুরু হয়েছিল, যেখানে আমার চিরসাথীকে বিদায় জানিয়ে এসেছি, আর এই আমার শেষ জীবনের আস্তানা যেখানে তুমি আমায় পৌঁছে দিয়ে গেলে। আমার নাম অনিরুদ্ধ মুখার্জি। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। ঢুকে গেলেন, নিজেই ফর্মালিটি পুরো করবেন বললেন, কিন্তু আমি গিয়ে ওনাকে শেষ পর্যন্ত 412 নম্বর কেবিনে দিয়ে গেলাম। তার পরের দিনও আমি এলাম, এসে ওনার সঙ্গে চা খেলাম আর খবরের কাগজ নিয়ে একটু আলোচনা হলো। চলে গেলাম, হাতটা ধরলেন, চোখটা জলে ভর্তি। তখন আমারও আর কিছু ভালো লাগছিল না, বাবার কথা খুব মনে পড়ছিল জানিস। তখন তারপরের দিনও বলল, তখন আমি পরের দিনও এলাম, কিন্তু রেজিস্টারের ওখানে জিজ্ঞেস করতেই বললেন উনি আর নেই। এত খারাপ লাগলো তোকে কি বলবো। দেখ আমিও নিঃসন্তান, ছেলে মেয়ে নেই, কী যে হবে সেটাই ভাবছি রে। এদিকে আমার গাড়িটার ওর ওলা গাড়িটা ট্রাফিক জ্যামে ফেসে গেছে। আমারও চোখ দিয়ে দর করে জল পড়ছে, কথা বলার মতো অবস্থা আমি নেই। আমাকে বলল তুই সে আগের মতনই আছিস, অন্যের কথা শুনে তোর এত চোখে জল এলো, আগে জানলে বলতাম না। দেখ তো আমিও বটে। আমি বললাম ভদ্রলোকের কথা তো তুই বললি, আমি আমার মায়ের কথা বলি। আমি না জানিস বিদেশে যখন থাকতাম কোভিডের সময় মায়েরকে নিয়েও যেতে পারিনি, রেস্ট্রিকশনের জন্য আসতেও পারিনি। কিন্তু জানিস একজন প্রতিবেশীর ফ্যামিলি মাকে এমনভাবে দেখলো ওরা, আর ওরা এত করলো, নিজের সন্তানরাও মনে হয় করে না। এই কোমল হাতটা না ভগবান প্রত্যেকের জন্য একটা করে দেবদূত পাঠান। তো আমার জন্যে এই দেবদূতটা এই ফ্যামিলিটা। তো ও
শুনে বলল, তাই? আমি বললাম, হ্যাঁ রে, এরকম বয়স হচ্ছে সকলের, বেশিরভাগেরই ছেলেমেয়েরা হয় অভিমানী হয়ে বাইরে চলে যায়, নয় কাজের জন্য যায়, মানুষ একা হয়ে পড়ে। তখন তাই বলল যে, আমি জানি সোনার জীবনে চলার পরে না, আমি আগে ভাবতাম যে গাড়ি তার গন্তব্যটা দেখিয়ে দিয়ে গাড়িটা গন্তব্যে পৌঁছে দিয়েই বোধহয় আমার কাজ শেষ। এখন আমি তা করি না, আমি একটু জিজ্ঞেস করি কথা, দরকার হয় হয়তো অনেক মানুষের। আমি বললাম, ঠিক বলেছিস। গলাটা জড়িয়ে এলো। তারপরে আস্তে আস্তে বাড়ি পৌঁছে গেলাম। আমি বললাম, এক কাপ চা খেয়ে যা। ও এর মধ্যে দুবার ফোন এসে গেছে ওর স্ত্রীর, ও বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেল। আমি বললাম, আবার কখনো দেখা হবে, আসিস? তখন ও বলল, হ্যাঁ নিশ্চয়ই, নম্বরটা রেখে দিস, যদি কখনো দরকার পড়ে তখন ডাকিস। তোরাও তো এই শহরে দুজন থাকিস, ছেলেমেয়েরা বাইরেই থাকে, যদি কোনো দিন দরকার লাগে ডেকে নিস। চোখটা জলে ভরে গেল কৃতজ্ঞতায়। ছোটোবেলার বন্ধুকে দেখে অনেক কথা মনে পড়ে গেল। আর এই মেসোমশাইয়ের কথা, মায়ের কথা ভাবতে ভাবতে এটাই ভাবলাম যে মানুষের জীবনে কখন কে দেবদূত হয়ে আসে তার ঠিক নেই। ভগবানের ওপর আস্থা রাখলে কেউ না কেউ হয়তো এসেই যায়। যাই হোক, আর কথা বলতে পারছি না, ভীষণ ক্লান্ত লাগছে। কালকে আবার কথা হবে। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার।